হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাসের অর্থনৈতিক পর্যায়ে ইউনিট 2-তে ভারতের ভূপ্রকৃতি এবং ভূগঠন সম্পর্কে স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া যে সমস্ত শর্ট প্রশ্নগুলো হবে এই চ্যাপ্টার থেকে, সেই সমস্ত শর্ট প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, তোমাদের যে ফার্স্ট ইউনিট, ফার্স্ট সেমিস্টারের যে প্রশ্নটা হবে সেটা শর্ট টাইপ হবে। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে কিন্তু শর্ট ব্রড দুটো মিলিয়েই থাকবে, যেমন তোমাদের আগে পরীক্ষা হয়ে এসেছে। তো শর্ট টাইপের প্রশ্নগুলো কীরকম থাকবে সেই সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। তাহলে দেখো, প্রথমে এই যে সাঁতরা পাবলিকেশনের যে উচ্চ মাধ্যমিক ভূগোল প্রামাণিক মৈত্র দিনডা এর সেমিস্টার 1-এ এই বইটিতে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আমি প্রথমে আলোচনা করছি। হ্যাঁ, তো প্রথমে দেখো চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ভারতের ভূপ্রকৃতি। তাহলে ভারতের ভূপ্রকৃতি থেকে শর্ট প্রশ্ন হচ্ছে, ধান হলো রাজস্থানের মরুভূমির প্লায়া হ্রদ। ঠিক আছে, প্লায়া হ্রদকে বলছে ধান। ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ, যেটা তোমার কোথায় অবস্থিত? চিল্কা অবস্থিত তোমার উড়িষ্যাতে, পুরী। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে কোন অংশে প্রাচীন সিল মালভূমি দেখা যায়? সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে। গ্রেটার হিমালয়ের প্রস্থ প্রায় 25 কিলোমিটার। তা ভারতের নীতি আয়োগ এর পরিসংখ্যান 2023 অনুসারে ভারতে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল, কয়টি রাজ্যপাল শাসিত রাজ্য জুড়ে হিমালয় অবস্থিত? 2টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 11টি রাজ্য জুড়ে তোমার আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলটা কিন্তু অবস্থিত। এরপর দেখো, কারাকোরাম পর্বতের গড় উচ্চতা কত? 6100 মিটার। জাসকার পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটা? কামেট। কারাকোরাম 8000 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট পর্বত শৃঙ্গের সংখ্যা হচ্ছে 4টি কারাকোরামে। নেক্সট হচ্ছে, কাংড়া উপত্যকাটি অবস্থিত কোথায়? পাঞ্জাব হিমালয়ে অবস্থিত। সংস্কৃত ভাষায় কারাকোরাম পর্বতকে বলা হয় কৃষ্ণগিরি। নেক্সট হচ্ছে, হিমালয়ের পাদদেশ বরাবর কোন ধরনের বনভূমি দেখা যায়? পর্ণমোচী অরণ্য, কিন্তু অর্থাৎ পাদভূমিতে কিন্তু পর্ণমোচী অরণ্যই দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের সীমানায় রয়েছে নাগা পর্বত। নেক্সট দেখো, প্রাচীন পলিগঠিত অঞ্চল পাঞ্জাব কী নামে পরিচিত? ধায়া নামে পরিচিত। কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তোমার সরামতি? সেটা হচ্ছে তোমার নাগা পাহাড়। রাজস্থান মরুভূমির কোন অংশে মরুস্থলী অবস্থিত? পশ্চিম অংশে তোমার মরুস্থলী অবস্থিত। এরপর দেখো, মরু অঞ্চলে ওয়াদি কোন ধরনের ভূমিরূপকে বোঝায়? শুষ্ক নদী খাতকে তোমার বলা হয় ওয়াদি। নেক্সট হচ্ছে দেখো, মরুস্থলী কথাটির অর্থ কি? মৃতের দেশ। নেক্সট, ভিল কথার অর্থ কি? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তারপর দেখো, বাড়ি দোয়াব অবস্থিত বিপাশা ও ইরাবতী নদীর মাঝখানে। ভূস্বর্গ বলা হয় কাশ্মীর উপত্যকাকে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হচ্ছে তোমার পরেশনাথ। নেক্সট দেখো, হিমালয় পর্বতের দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার। হিমালয়ের সর্বদক্ষিণে রয়েছে শিবালিক পর্বত। ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে তোমার ডুংরিলা বা মানা, এই গিরিপথ। তারপর দেখো, শ্রীনগর ও কার্গিলের মধ্যে অবস্থিত কোন গিরিপথ? জজিলা গিরিপথ। মাউন্ট এভারেস্ট অবস্থিত হিমাদ্রি হিমালয়ে। তারপর দেখো, কাশ্মীর উপত্যকার কারেওয়া মৃত্তিকার কোন চাষের জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য বিখ্যাত। তারপর দেখো, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং। দেখো, এই জাফরান হচ্ছে ওয়ান টাইপ অফ মশলা। ঠিক আছে, এটা তোমার ওই বিরিয়ানিতে বেশি ব্যবহার করা হয় জাফরান। তারপর দেখো, আরাবল্লী পর্বতের পশ্চিমে ঋতুভিত্তিক ছোট ছোট নদী বিধৌত উর্বর প্লাবনভূমি হচ্ছে তোমার রোহি। পাঞ্জাব সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশ কী নামে পরিচিত? চো নামে পরিচিত। থর মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে? প্লায়া বলা হয়। চম্বল নদী উপত্যকা কোন ধরনের ভূমিরূপের প্রকৃষ্ট উদাহরণ? হচ্ছে অপভূমি বা বধভূমি নামে পরিচিত। নেক্সট দেখো আছে, যেখানে নাসিক ও মুম্বাইয়ের সংযোগকারী গিরিপথ কোনটি? থলঘাট গিরিপথ। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। ছোটনাগপুর মালভূমি হচ্ছে তোমার একটা ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এরপর দেখো, ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি কেন বলছে বলো তো? এই মালভূমিটা তোমার ওই দামোদর নদ দ্বারা ব্যবচ্ছিন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমি। আরও কিছু নদ আছে, তার মধ্যে দামোদর একটা অন্যতম। এবার শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে, উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সঙ্গে পাত সঞ্চারণ প্রক্রিয়ার নিবিড় সম্পর্ক লক্ষণীয়। ড্যাশ পাতের নিচে প্রবেশ করায় হিমালয়ের গঠন প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। তাহলে এখানে দেখো, ভারতীয় পাত ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করায়। এখানে হবে ভারতীয় পাত আর এখানে হবে ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করায় হিমালয়ের গঠন এখনও অব্যাহত আছে। তারপর দেখো হচ্ছে, হিমালয়ের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের দ্রাঘিমাগত ব্যবধান প্রায় ড্যাশ। তাহলে এটা হবে তোমার 22 ডিগ্রি। এরপর দেখো, 300 মিটার সমোন্নতি রেখা হিমালয়ের
দক্ষিণ সীমা নির্দেশ করলেও উত্তর সীমা যথেষ্ট মাত্রায় অস্পষ্ট, কারণ এই অংশে হিমালয় ধীরে ধীরে ড্যাশ মালভূমির প্রান্তভাগের সঙ্গে মিলিত হয়েছে, সেটা হবে তোমার তিব্বত মালভূমি। নেক্সট দেখো আছে, তাহলে তিব্বতটা কী প্রকৃতির মালভূমি বলতো? পর্বত বেষ্টিত মালভূমি। এরপর দেখো মহীখাত তত্ত্ব অনুসারে বর্তমানে যেখানে হিমালয়ের অবস্থান পূর্বে সেখানে ড্যাশ নামক এক অগভীর সমুদ্র ছিল। কী গো? টেথিস, এটা হবে টেথিস নামক এক অগভীর সমুদ্র ছিল। ভূতত্ত্ববিদদের অনুমান ড্যাশ যখন ভেঙে যায় তখন এক দীর্ঘ অঞ্চল জুড়ে টেথিস সাগরের জন্ম হয়। তাহলে এখানে প্যানজিয়া যখন ভেঙে যায় তখন তোমার এই টেথিস সাগরের জন্ম হয়। এরপর দেখো আছে ড্যাশ শিলা দিয়ে দক্ষিণ ভারত বা ভারতীয় উপদ্বীপ গঠিত। কোন শিলা দ্বারা গঠিত? প্রাচীনতম শিলা দ্বারা গঠিত। তাই ভূখণ্ড প্রকৃত মাত্রায় সুস্থিত ভূখণ্ড, এই কারণে উপদ্বীপ ভারতকে ড্যাশ মালভূমি বলা হয়, সিল্ড মালভূমি বলা হয়। নেক্সট দেখো আছে ভারতের উত্তর সীমায় হিমালয় অবস্থিত। ভারতের উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীরের ড্যাশ পর্বত থেকে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের ড্যাশ পর্বত পর্যন্ত বিস্তার। তাহলে দেখো জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বাড়োয়া পর্যন্ত হিমালয়ের বিস্তার। নেক্সট দেখো আছে আজ থেকে প্রায় 34 কোটি বছর থেকে 19 কোটি বছর আগে ড্যাশ উপযুগে ভারতের ভূগাঠনিক বিবর্তনের ড্যাশ পর্যায়টির সূচনা হয়। এখানে হবে তোমার কার্বনিফেরাস। বছর আগে কার্বনিফেরাস উপযুগে ভারতের ভূগাঠনিক বিপর্যয়ের তোমার চতুর্থ পর্যায়ের সূচনা হয়। এরপর দেখো বাক্যের পুনর্বিন্যাস, অর্থাৎ এটা পরপর কোনটা হবে? উত্তর থেকে দক্ষিণ অনুসারে পর্বতগুলি যদি সাজানো হয়, মানে হিমালয় পর্বত অঞ্চল, তার প্রথমে কারাকোরাম পর্বত, নাঙ্গা পর্বত, লাদাখ, তারপরে পীরপাঞ্জাল। এরপর দেখো গিরিপথগুলির ক্রম অনুসারে উচ্চতা অনুসারে সাজাও। তাহলে প্রথমে হবে মানা, তারপরে খারদুংলা, তারপর নীতি, তারপর রোটাং। এদের উচ্চতা অনুসারে সব থেকে বেশি উচ্চতা হচ্ছে তোমার মানা। এরপর দেখো হিমালয়ের প্রস্থ অনুসারে উত্তর দক্ষিণে অবস্থান কোনটি সঠিক? দেখো টেথিস, তারপরে হিমাদ্রি, তারপর হিমাচল, তারপর শিবালিক। এরপর দেখো আছে বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য মিথ্যা, অর্থাৎ ট্রু ফলস বলতে হবে। তাহলে পূর্ব হিমালয়ে 3টি পর্বত শ্রেণী দেখা যায়, সত্য। তারপর দেখো আছে পশ্চিমে সিন্ধু থেকে পূর্বে ব্রহ্মনদ পর্যন্ত পূর্ব হিমালয় বিস্তৃত, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো রাজস্থানের পশ্চিম দিকে প্রকৃত মরুভূমি হলো মরুস্থলী, এটা কিন্তু সত্য। তারপর দেখো মরুস্থলীর চলমান বালিয়াড়ি দেখা যায়, তাকে ধ্রিয়ান বলা হয়, এটাও সত্য। চলমান বালিয়াকে বলা হয় ধ্রিয়ান, ধান এবং ধ্রিয়ান। এরপর দেখো আছে নিম্ন গাঙ্গেয় সমভূমির সুন্দরবন অঞ্চলে জোয়ারি বনভূমি দেখা যায়, যা আসলে ম্যানগ্রোভ বনভূমি। হ্যাঁ, এটা সত্য। তো সুন্দরবন অঞ্চলে যেটা দেখা যায় সেটা ম্যানগ্রোভ বনভূমি। তারপর দেখো বি বলছে পশ্চিমবঙ্গের সর্বত্র নদী তীরবর্তী অঞ্চলগুলিতে দেখা যায় ম্যানগ্রোভ বনভূমি। না, সর্বত্র কিন্তু দেখতে পাওয়া যায় না, অর্থাৎ বিটা তোমার হচ্ছে মিথ্যা বা অসত্য। তাহলে এরপর দেখো যেটা আছে বিবৃতি দিয়েছে 47 নম্বরে, শিবালিক পর্বত উর্বর পলিমাটি দ্বারা আবৃত, এটা সত্য। উত্তরের সমভূমি অঞ্চল নিত্যবহ নদীর আধিক্য এবং ভৌমজলের বিপুল সম্ভার হওয়ায় জলসেচের ব্যাপক উন্নতি হয়েছে, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো গিরিজনী আলোড়ন হলো এক ধরনের ধীর গতির অন্তর্জাত প্রক্রিয়া, সত্য। তারপর আছে হিমালয় পার্বত্য অঞ্চলে এই ধরনের আলোড়নের প্রভাব স্পষ্ট নয়, এটা কিন্তু মিথ্যা। এরকম আলোড়নের প্রভাব স্পষ্ট আছে বলেই কিন্তু এখানে ভূমিকম্প প্রবণ এবং গঠন কাজ এখনও চলছে বোঝা যায়। তারপর দেখো ভারতীয় উপদ্বীপ প্রকৃত মাত্রায় সুস্থিত ভূখণ্ড, এটা তার কারণ বলছে কি প্রাচীনতম শিলা দিয়ে ভারতীয় উপদ্বীপ গঠিত। এখানে বি হলো এর কারণ। এরপর দেখো বিবৃতি দিয়েছে যে বহির্জাত শক্তিগুলির সক্রিয় কার্যকলাপের মাধ্যমে ভারতের বিভিন্ন অংশে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। এবার 2 নম্বর বিবৃতি দিয়েছে যে ভারতের সর্বাধিক অস্থিতিশীল ভূপ্রাকৃতিক অঞ্চল হলো উত্তরের পার্বত্য অঞ্চল। এখানে বি হলো এ এর বিপরীত, অর্থাৎ এই দুটো কিন্তু একে অপরের বিপরীত। 51 বলছে যে হিমালয় পর্বতের উচ্চতা ঊর্ধ্বগামী, অর্থাৎ ক্রমশ কিন্তু উচ্চতা বাড়ছে। এশীয় পাতের নিচে ভারতীয় পাতটি যতই নিমজ্জিত হয় ততই গিরিজনী প্রক্রিয়া সক্রিয় হতে থাকে। এখানে এ এবং বি একে অপরের পরিপূরক। এরপর দেখো উচ্চতা অনুসারে এখানে যেটা দেওয়া হয়েছে হিমালয় পর্বতের অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বন্টন 1400 থেকে 3400 মিটার উচ্চতায় কোন ধরনের উদ্ভিদ দেখা যায় তার একটা তোমার এখানে গ্রাফ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে তোমার সরলবর্গীয় উদ্ভিদ, অর্থাৎ সরলবর্গীয় উদ্ভিদের চিত্রটা এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো চিত্রটি কোন পর্বতকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ এই যে পর্বতটা আছে এই পর্বতটা কোন পর্বত গো? এটা হচ্ছে তোমার পীরপাঞ্জাল পর্বত। এরপর দেখো আছে উত্তর ভারতের এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ভালো? উত্তর ভারতের সমভূমিকে তোমার 4টে ভাগে ভাগ করছে। এক হচ্ছে রাজস্থান সমভূমি, একটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা সমভূমি, গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র সমভূমি, এই তোমার 4টে ভাগে এখানে ভাগ করা হয়েছে। এরপর দেখো এখানে দুটো স্তম্ভকে তোমার মেলাতে বলেছে। তো প্রথমে 1 নাম্বার আছে দীর্ঘ সংকীর্ণ এবং অবনমিত সমুদ্র পর্যাঙ্কে পলি স্তূপ, এটাকে কি বলে গো? মহীখাত বলা হয়। এবার 2 নম্বর আছে কি ভূপৃষ্ঠের যে অংশ সব থেকে গতিশীল সেটা হচ্ছে তোমার
এই অর্থ জিওসিনক্লাইন। এরপর 3 নম্বর আছে দেখো হিমালয়ের নেপালিদের কাছে পরিচিত যে নামে, সেটা হবে তোমার সাগর মাথা। ঠিক আছে, সাগরের মাথা অর্থাৎ তেথিস সাগরের মাথা, যেটা সাগর মাথা। এরপর দেখো পূর্ব হিমালয়ের সিনট্যাক্সিওয়াল ব্যান্ড দেখা যায় যে অঞ্চলে, সেটা হচ্ছে তোমার পড়ে রয়েছে যেটা বি, সেটাই হবে অরুণাচল প্রদেশের নামচা বারোয়ার কাছে। এরপর দেখো আরেকটা দিয়েছে যেটা স্তম্ভ মেলা। গিরিজনীয় আলোড়ন, গিরিজনীয় আলোড়নের ফলে গঠিত হয় উলম্বভাবে। গিরিজনীয় আলোড়ন কিন্তু তোমার উলম্বভাবে কাজ করে, কিন্তু এটা তো পার্শ্বভাবে আনুভূমিকভাবে কাজ করে। এটা তোমার ডি যেটা আছে 1 নাম্বার হচ্ছে তোমার গিরিজনীয় আলোড়ন। গিরিজনীয় আলোড়ন তোমার তোমার আনুভূমিকভাবে কাজ করে, উলম্বভাবে হবে না, আনুভূমিকভাবে কাজ করে। মহিভাবক আলোড়ন উলম্বভাবে কাজ করে। তারপর দেখো 3 নাম্বার আছে কি কালস্তরীয় একক। কালস্তরীয় একক হবে তোমার ক্যাম্বিয়ান যুগের পাললিক শিলা। আর 4 নাম্বার আছে হিমাদ্রি হিমালয় গঠিত হয়েছে কোন শিলা দ্বারা? সিস্টেম বা গোষ্ঠী দ্বারা গঠিত হয়েছে। এরপর তো আছে তারপরে যেটা আছে তোমার ম্যাচ করা শিবালিক হিমালয়, এর উচ্চতা হচ্ছে তোমার 900 থেকে 1500 মিটার উচ্চতা। 2 নম্বর হিমাদ্রি হিমালয় যেটা আছে এটা হবে তোমার 6000 মিটার উচ্চতা। 3 নম্বর আছে ট্রান্স হিমালয় যেটা আছে এটা হবে তোমার 3000 থেকে 4000 মিটার উচ্চতা। আর হিমাচল হিমালয় যেটা তোমার পড়ে আছে অর্থাৎ ডি নাম্বার 3000 মিটার উচ্চতা। এবার দেখো এখানে এক একটা করে শৃঙ্গ দেওয়া আছে, কোনটা কোন শৃঙ্গের সঙ্গে যুক্ত হবে। তাহলে মাউন্ট এভারেস্ট কোন শৃঙ্গের সঙ্গে আছে? হিমাদ্রি হিমালয়ের সঙ্গে যুক্ত আছে। তারপরে গর্ডিন অস্টিন বা কেটুটা তোমার যুক্ত আছে কার সঙ্গে? টেথিস হিমালয়ের সঙ্গে যুক্ত আছে। পীর পাঞ্জাল কার সঙ্গে যুক্ত আছে? পীর পাঞ্জাল আছে তোমার হিমাচল হিমালয়ের সঙ্গে। আর দেরাদুন যুক্ত আছে অব হিমালয়ের সঙ্গে। এরপর দেখো এখানে জাফরান, এখানে কতগুলো তোমার জাফরানটা কোথায় বেশি উৎপন্ন হয়? কাশ্মীর উপত্যকাতে বেশি উৎপন্ন হয়। 2 নম্বর আছে প্যাংগং হ্রদ যেটা আছে এটা হবে তোমার লবণাক্ত জলের হ্রদ। মুসৌরি তোমার কিসের সঙ্গে যুক্ত? এটা হিমালয়ের সঙ্গে মুসৌরি যুক্ত। আর মৃতের দেশ হচ্ছে তোমার মরুস্থলী। এবার দেখো বিবৃতি এবং কারণ এখানে ব্যাখ্যা করতে বলেছে যে টেথিস সাগরের মধ্যস্থিত পলিস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটায়। কারণ কি? উত্তরে আঙ্গারল্যান্ড। এরপর পরের প্রশ্ন যেটা আছে সেটা আলোচনা করছি। তাহলে তোমার টেথিস সাগরের মধ্যস্থিত পলিস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটায়। উত্তরে আঙ্গারল্যান্ড এবং দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ডের পার্শ্বচাপের সৃষ্টি হয়েছে। এখানে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো এ এর সঠিক বিশ্লেষণ। ঠিক আছে, এরপর দেখো বিবৃতি বলছে হিমাচল হিমালয় পর্বতশ্রেণী এক প্রকার জটিল গাঠনিক সিস্টেম সৃষ্টি করেছে। পাঁচ সঞ্চালনই হিমাচল সৃষ্টির মূল কারণ। এখানে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো এ এর সঠিক বিশ্লেষণ। এরপর দেখো আছে জর্জ এভারেস্ট সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গের অবস্থান পর্যবেক্ষণ করেন। এই প্রতি বছর 9 সেপ্টেম্বর হিমালয় দিবস পালন করা হয়। এখানে আর এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ নয়। এবার দেখো 63 যেটা আছে বলছে কাংড়া, কুলু, লাহুল, স্ফীতি উপত্যকাগুলি পাঞ্জাব হিমালয়ে অবস্থিত। কারণ কি? এই সকল উপত্যকাগুলি গড়ে 4000 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে এই দুটোর মধ্যে কি আছে? এ সত্য কিন্তু বিটা মিথ্যা। এরপর দেখো ভারতের জলবায়ুর অন্যতম প্রধান নিয়ন্ত্রক হচ্ছে হিমালয় পর্বত। এটা কিন্তু সত্য, তার কারণ হিমালয়কে কিন্তু ভারতকে হিমালয়ের দান বলা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে প্রতিহত করে হিমালয় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এখানে দেখো এ আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ। নেক্সট দেখো বলছে কি সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী এবং তাদের উপনদীবাহিত পলি সঞ্চয়ের মাধ্যমে উত্তরের সমভূমির উৎপত্তি হয়। এবার সুউচ্চ ও পাললিক শিলা দ্বারা হিমালয় পর্বত গঠিত হওয়ায় নদীগুলির ক্ষয়জাত পলির পরিমাণ অধিক। এখানে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ। এরপর দেখো বলছে এক সময় শস্য শ্যামলা থাকলেও রাজস্থানের পশ্চিম অংশ বর্তমানে উষ্ণ মরুভূমি। নদীর গতিপথ পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অরণ্য ধ্বংস হওয়া থর মরুভূমি সৃষ্টির মূল কারণ। দেখো এটা সত্য, কিন্তু এটা সঠিক না। বলছে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর হলো এর সঠিক বিশ্লেষণ। দুটোই কিন্তু তোমার সঠিক এবং সঠিক বিশ্লেষণ। এরপর দেখো হিমালয়ের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের বনভূমি লক্ষ্য করা যায়। বনভূমির বৈশিষ্ট্য প্রাথমিকভাবে জলবায়ুর উপর নির্ভর করে। এখানে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো এ এর সঠিক বিশ্লেষণ। নেক্সট দেখো বলছে আজ থেকে প্রায় 12 থেকে 13 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষ দিকে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী বিদার অগ্নুৎপাতের ফল ডেকান ট্র্যাপ গড়ে ওঠে। এখানে দেখো বিদার অগ্নুৎপাতের ফলে ডেকান ট্র্যাপ সৃষ্টি হয়, এটাই হচ্ছে তার ফল। এবার দেখো আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম থেকে পূর্বে হিমালয় কয়টি ভাগে বিভক্ত? 3টি ভাগে বিভক্ত। নেক্সট দেখো পশ্চিমে সিঙ্গলীলা শৈলশ্রেণী থেকে পূর্বে ডংকিয়া শৈলশিরা পর্যন্ত সিকিম ও দার্জিলিং হিমালয় বিস্তৃত। এই অংশের উল্লেখযোগ্য শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, লংসং পিরামিড ইত্যাদি। এখানে তোমার কোনটি পর্বতের শৃঙ্গ নয় সেটা হচ্ছে তোমার
পুয়েনসন, বাকি এগুলো সবই কিন্তু হচ্ছে তোমার পর্বত শৃঙ্গ। এটা গেল তাহলে তোমার এই সাঁতরা পাবলিকেশনের প্রশ্ন উত্তর। এবার দেখো আমরা ওই যেটা তোমার পারুল প্রকাশনীর যে বই আছে, এখানে দেখো অজিত কুমার শীলের যে বইটা, এইখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো এবার আমরা আলোচনা করছি। কোন হিমালয় কোন শ্রেণীর পর্বত? ভঙ্গিল পর্বত। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের পর্বতমালার দৈর্ঘ্য হচ্ছে তোমার 2500, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে। আমাদের পশ্চিমে তোমার পাঞ্জাব থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এরপর দেখো দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য, হিমালয় পর্বতমালার প্রস্থ 160 থেকে 400 কিলোমিটার। এবার দেখো হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট অবস্থিত তোমার নেপালে। নেপালে টোটাল তোমার 8টা শৃঙ্গ, 8000-এর উপরে প্রায় 8টা শৃঙ্গ আছে। এরপর দেখো আছে যে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার কেটু। হ্যাঁ, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষ তথা ভারতবর্ষে কিন্তু বা পশ্চিমবঙ্গে অবস্থিত, গডিন অস্টিন বা কেটু ভারতবর্ষে অবস্থিত। এবং মাউন্ট এভারেস্টের উচ্চতা তোমার কত? 8848 মিটার। ভারতের প্রাচীনতম আর্কিয়ান শিলা দেখা যায় ঝাড়খণ্ডে। তারপর ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পার্বত্য অঞ্চল হলো আরাবল্লী পর্বত। হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল 8 কোটি বছর আগে। তারপর দেখো হিমালয় পর্বতের সর্বদক্ষিণে রয়েছে শিবালিক হিমালয়। কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত তোমার হিমাদ্রি হিমালয়ে। নেক্সট হচ্ছে তোমার নিম্নলিখিত কোনটি 8000 মিটারের বেশি উচ্চতম শৃঙ্গ? নন্দা দেবী। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো তোমার সান্দাকফু। তারপর দেখো আছে অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নামচা বারোয়া। লোকটাক হ্রদে অবস্থিত তোমার ইম্ফল উপত্যকায়। পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভারতীয় উপদ্বীপীয় পাতটি অগ্রশীর্ষশীল দক্ষিণ থেকে উত্তরে। পূর্ব হিমালয়ের সিনট্যাক্সিয়াল বাঁক দেখা যায় দক্ষিণমুখী। তিব্বত সংলগ্ন হিমালয়কে কি বলা হয়? ট্রান্স হিমালয় বলা হয়। নেক্সট হচ্ছে কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে যে গিরিপথটি, সেটা তোমার বনিহাল গিরিপথ। কাশ্মীর উপত্যকায় অন্যতম হ্রদ হচ্ছে তোমার ডাল হ্রদ। নেক্সট দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার স্যাডেল পিক। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। তারপরে মরুস্থলীর চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। গঙ্গোত্রী অবস্থিত তোমার গাড়োয়াল হিমালয়। নেক্সট দেখো আছে যে কেদারনাথ শৃঙ্গটি অবস্থিত গাড়োয়াল হিমালয়ে। প্রধান সীমানা বিলমচ্যুতি বা ক্রলথাস্ট গঠনগত বৈশিষ্ট্য আছে তোমার পশ্চিম হিমালয়ে। তারপর দেখো চামলহরি শৃঙ্গটি অবস্থিত ভুটান হিমালয়ে। নেক্সট দেখো আছে মিসমি পর্বত অবস্থান করছে অরুণাচল প্রদেশে। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং। হ্যাঁ, নেক্সট দেখো আছে নদী তীরবর্তী সংকীর্ণ পললভূমিকে পাঞ্জাবে কি বলা হয়? বেট বলা হয়। নদী অববাহিকার প্রাচীন পলিতে চুন জাতীয় পদার্থের আধিক্য থাকলে তাকে বলা হয় কঙ্কর। তারপর দেখো ইরাবতী ও বিপাশা নদীর মাঝে রয়েছে তোমার বাড়ি দোয়াব। তারপর দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে অবস্থিত। গোলাকৃতি ভূমিরূপ দেখা যায় নিম্নোক্ত কোন মালভূমিতে? বুন্দেলাখণ্ড মালভূমিতে। কোদাইকানাল শৈল শহর অবস্থিত কোথায়? নীলগিরিতে। তারপর দেখো সাতপুরা একটি স্তূপ পর্বত, সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে। এরূপ মালভূমির উদাহরণ হচ্ছে তোমার ডেকান ট্র্যাপ। এটা হবে ডেকান ট্র্যাপ। নেক্সট দেখো আছে দণ্ডকারণ্য অঞ্চল অবস্থিত কোথায়? বাঘেলখণ্ডে। নেক্সট দেখো ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। করমণ্ডল উপকূল বিস্তৃত তামিলনাড়ু উপকূল বরাবর। এই করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল একই, মানে দুটো কিন্তু একই নামে পরিচিত। যেটাই করমণ্ডল উপকূল সেটাই হচ্ছে তামিলনাড়ু উপকূল। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত। তারপর দেখো মরুভূমিতে ভূপৃষ্ঠের কাছাকাছি ভৌমজল থাকলে গড়ে ওঠে মরুদ্যান। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে ভারতীয় পাত মাদাগাস্কার পাত থেকে পৃথক হয়েছে 1.5 কোটি বছর আগে, 9 কোটি বছর আগে। নেক্সট দেখো বলছে যে ভূতাত্ত্বিক দিক থেকে ভারতীয় ভূখণ্ড হলো একটি ক্রেটন। টেথিস সাগর সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে তৈরি হয়েছে ড্যাশ ও ড্যাশ পর্বতমালা। এখানে দেখো হিমালয় এবং আল্পস পর্বতমালা। আর যেটা হয়নি সেটা তোমার ওই মেডিটেরিয়ান সি বা তোমার ভূমধ্যসাগর হিসাবে কিন্তু অবস্থান করছে। আমরা যদি পাতের অবস্থানটা দেখি তাহলে কিন্তু এটা পরিষ্কার বোঝা যাবে যে হিমালয়, আল্পস এবং ওই তোমার হিমালয়, আল্পস এবং মেডিটেরিয়ান সি একই সরলরেখা বরাবর, অর্থাৎ একই পাত বরাবর কিন্তু অবস্থিত। বর্তমানে হিমালয় যেখানে অবস্থান করছে পূর্বে সেখানে ছিল ড্যাশ, কোন? টেথিস সাগর। পূর্ব হিমালয় সিনট্যাক্সিয়াল
বাঁক নিয়েছে ড্যাশের দিকে, মায়ানমারের দিকে। তারপর দেখো ড্যাশ হিমাচল বা অবহিমালয়ের অন্যতম পর্বতশ্রেণী পীর পাঞ্জাল। এবার দেখো এখানে তোমার ম্যাচিং করতে দিয়েছে। তো প্রথম যেটা আছে এ, হিমালয় পর্বতের পাদদেশ যেটা, সেটা হবে তোমার তরাই, তরাই নামে পরিচিত। নেক্সট বলছে আবহবিকায় দুটি নদীর মধ্যবর্তী ভূমিভাগ, এটা হবে তোমার এই 4 নাম্বার দোয়াব, তাকে দোয়াব বলা হয়। তারপর দেখো উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল যেটা আছে সেটা তোমার হচ্ছে পূর্বাচল নামে পরিচিত, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল। এবার দেখো পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন তোমার, এটা কিন্তু তোমার পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। এখানে তোমার ঘুম দিয়েছে বটে, কিন্তু ঘুমটা কিন্তু হবে না এখন, কিন্তু চায়নাতে এটা পুরনো রেকর্ড। হ্যাঁ, এখন কিন্তু যদি তোমার ঘুমটা থাকে, ওইটা যদি তোমার না থাকে তখন ঘুমটাকে দিতে হবে। কিন্তু এখন চায়নাতে একটা হয়েছে, যেটা কিন্তু হচ্ছে উচ্চতম শৃঙ্গ, উচ্চতম স্টেশন। এবার দেখো বনিহাল গিরিপথ যেটা আছে, বনিহাল গিরিপথ, এটা হবে তোমার 7 নাম্বার জওহর টানেল, বনিহাল গিরিপথ, এটার সঙ্গে যুক্ত। তারপর দেখো হিসপার এবং বাতুয়া হিমবাহ, এটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী, ঠিক আছে। তারপর দেখো খরস্রোতা নদী, এটা হচ্ছে 2 নাম্বার জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ যেখানে খরস্রোতা নদী থাকে সেখানে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হয়। এবং এই যেটা আছে সাতপুরা, মহাদেব, মহাকাল, পশ্চিম পূর্বঘাট পর্বত বেষ্টিত, এটা হবে তোমার উপদ্বীপীয় মালভূমি। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে ম্যাচিং। এবার দেখো এখানে বিবৃতি এবং কারণ দিয়েছে। প্রথমে সুন্দরবন অঞ্চল একটি সক্রিয় বদ্বীপ। কারণ কি? কারণ হচ্ছে তোমার সুন্দরবন অঞ্চলে জোয়ার ভাটা দেখা যায়। এখানে এ আর দুটোই সত্য, কারণ আর এর যথাযথ ব্যাখ্যা কিন্তু দেয় না, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা নেই বা ব্যাখ্যা দেয় না। নেক্সট হচ্ছে পাঞ্জাব সমভূমিকে পঞ্চনদের দেশ বলে। সত্য, 5টি নদী পলল সঞ্চয়ে পাঞ্জাব সমভূমি গঠিত। এখানে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর কিন্তু যথাযথ ব্যাখ্যা দেয় না। এটা গেল তোমার পারুল প্রকাশনী থেকে। এরপর দেখো আমাদের যেটা আছে রায়ান মার্টিনের যে 60 বইটা আছে, এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই বইটা যথেষ্ট ভালো, তো তোমরা চাইলে এই বইটা ফলো করতে পারো। সমস্ত প্রশ্নগুলো তো মানে পারা খুব মুশকিল, তো যেগুলো তোমার স্টার দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। ক্রেটনের চারিদিকে বলয় আকারে অবস্থিত গিরিজনী বলয়গুলিকে কী নামে পরিচিত? মোবাইল বেল্ট নামে পরিচিত। নেক্সট দেখো আছে, বলছে যে ভূতাত্ত্বিক কোন সময়ে হিমালয় পর্বতস্থ কারাকোরাম এবং উত্তর পূর্ব ভারতের পূর্বাচল সৃষ্টি হয়? তোমার অলিগোসিন থেকে প্লিওসিন। তারপরে মধ্য ভারতীয় টেকটনিক বলয়ের অপর নাম কি? সাতপুরা মোবাইল বেল্ট। এরপর দেখো আছে নেক্সট হচ্ছে সাতপুরা মোবাইল বেল্ট। এবার দেখো পশ্চিমঘাট পর্বতটি হলো একটি তির্যকচ্যুতি স্তূপ পর্বত। পশ্চিমঘাট পর্বতটি কিন্তু তির্যকচ্যুত স্তূপ পর্বত বা স্তূপ পর্বতও কিন্তু বলতে পারো। এরপর দেখো মুম্বাই ও নাসিকের মধ্যে সংযোগকারী গিরিপথটি কি? থলঘাট গ্যাপ। নেক্সট আছে মূল পশ্চিমঘাট থেকে দক্ষিণ ঘাটকে বিচ্ছিন্ন করেছে পালঘাট। তারপর দেখো আগস্তমালায় ও কার্ডামম পর্বত দুটি বিচ্ছিন্নকারী গ্যাপটির নাম হচ্ছে তোমার সেনকোথা। এরপর দেখো নেক্সট আছে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে তোমার সদ্ভাবনা শিখর। তারপর দেখো আছে ধোঁয়াধর জলপ্রপাতটি রয়েছে তোমার নর্মদা নদীতে। নেক্সট দেখো আছে কাইমুর পাহাড়টি অবস্থিত তোমার রেওয়া মালভূমিতে। নেক্সট প্যাট অঞ্চল বলা হয় ছোটনাগপুর মালভূমির পশ্চিমের উচ্চ পাহাড়ি অঞ্চলকে তোমার প্যাট বলা হয়। নেক্সট দেখো আছে কোন নদী অববাহিকা ছত্তিশগড় বেসিন নামে পরিচিত? মহানদী বেসিনটা কিন্তু তোমার ছত্তিশগড় বেসিন নামে পরিচিত। নেক্সট হচ্ছে দণ্ডকারণ্য কোন কেটনের অংশ? বাস্তার কেটনের অংশ। তারপরে মেঘালয় মালভূমির আয়তন প্রায় 22,500 বর্গ কিলোমিটার। মেঘালয়ের বৃহত্তম চুনাপাথরের গুহাটি তোমার মৌসুমাই। নেক্সট দেখো হিমাদ্রি হিমালয় ও নিম্ন হিমালয়কে আলাদা করেছে কোন চ্যুতি? টেথিসিয়ান চ্যুতি। নেক্সট দেখো টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কামেট। নেক্সট দেখো আছে মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? সাগর মাথা নামে পরিচিত। মাউন্ট এভারেস্টটা কিন্তু তোমার সাগর মাথা নামে পরিচিত নেপালে। নেক্সট দেখো আছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন বা K2, যেটা আমাদের ভারতে অবস্থিত। এবার দেখো জওহর টানেল কোন গিরিপথের অপর নাম? বনিহাল গিরিপথের অপর নাম। নেক্সট দেখো গঙ্গোত্রী এবং যমুনাত্রী হিমবাহ কোন হিমালয়ের অন্তর্গত? কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। নেক্সট দেখো আছে মালভূমি দ্বীপটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে। মাজুলি নদী দ্বীপটি কোন নদীতে অবস্থিত? ব্রহ্মপুত্র। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নদীদ্বীপ। এবার দেখো মাজুলি দ্বীপের বর্তমান ক্ষেত্রফল 352 বর্গ কিলোমিটার। আরাবল্লী পর্বতের পাদদেশে তৃণ আচ্ছাদিত বালুকাময় অঞ্চল কী নামে পরিচিত? বাগার নামে পরিচিত। ভারতের বৃহত্তম উপহ্রদ ভেম্বানাথ কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো গোরসপ্পা জলপ্রপাতটি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। নেক্সট দেখো আছে
কয়াল বলতে কি বোঝায়? উপহ্রদকে তোমার কয়াল বলা হয়। কোন দুটি পর্বতের সংঘর্ষের ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়? ইন্দো অস্ট্রেলিয়া পাত এবং বার্মা পাত, এই দুটো সংঘর্ষের ফলে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়। নেক্সট দেখো যে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল পিক হচ্ছে তোমার সর্বোচ্চ শৃঙ্গ। এবার দেখো এখানে কতগুলো ম্যাচিং দেওয়া আছে, তার মধ্যে দেখো প্রথমটা আলোচনা করছি। এই যে তোমার বাস্তার যেটা আছে এটা হবে তোমার উপদ্বীপীয় মালভূমি। তারপর দেখো ধারওয়ার যেটা আছে সেটা হবে উপদ্বীপীয় মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত। সি হচ্ছে বাঘেল খণ্ড হচ্ছে তোমার এই 4 নাম্বার উপদ্বীপীয় মালভূমির উত্তরে। আর সিংভূম যেটা পড়ে আছে সেটাই হবে উপদ্বীপীয় মালভূমির উত্তর এবং উত্তর পূর্ব ভাগ। তাহলে দেখো আমি এরপরে দেখো এখানে কিছু তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। বলছে মালনাদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। তারপর দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা হচ্ছে তোমার গুরু শিখর। নেক্সট হচ্ছে তোমার নেক্সট দেখো তোমার কিছু দিয়েছে এখানে, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। তাহলে প্রথম হচ্ছে মাউন্ট এভারেস্ট, দ্বিতীয় হচ্ছে গর্ডন অস্টিন বা K2, তৃতীয় হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। নেক্সট দেখো আছে নিচের কোনটি সঠিক? হচ্ছে প্রথমে তোমার 1 নাম্বারটা সঠিক, অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি গ্রানাইট এবং নিঃসা দ্বারা গঠিত প্রাচীন শিল মালভূমির অংশ। 2 নম্বর হচ্ছে দক্ষিণের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আনুভূমিকভাবে সাজানো লাভা সিট সমন্বিত একটি উঁচু টেবিল আকৃতি, এটাও সঠিক। আর তোমার 3 নাম্বারটা এটা সঠিক নয়, মালব মালভূমির দক্ষিণে পাললিক শিলায় গঠিত স্তূপ পর্বতটি হলো আরাবল্লী পর্বত, এটা সঠিক নয়। আর সবশেষে আছে নর্মদা তাপ্তি নদীর গ্রস্ত উপত্যকা বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মধ্যে মিশেছে, এটাও কিন্তু সঠিক। তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে এই চ্যাপ্টারের শর্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।